হ্যালো, আমি কবিতা আর আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি কোথায় যাচ্ছি এটা তোমাদের আজকের প্রশ্ন আমি জানি, কিন্তু আমি এখনই বলবো না আমি কোথায় যাচ্ছি, কারণ আমি তোমাদের সারপ্রাইজ দিতে চাই আমি কোথায় যাচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে দরজাটা উপর থেকে খুলতে হবে, কিন্তু আমি তারপর অবশেষে দরজাটা খুলে আমি বের হয়েই গেলাম। এখন আমি দরজাটাকে লাগিয়ে দিব ভালো করে, আর আমি চেক করতেছিলাম বারবার যে দরজাটা লাগতেছে, মানে লেগেছে কিনা, ভেতর থেকে লক হয়েছে কিনা। আর এখন আমি চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে ভন 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 করতে করতে নিচে। নিচে গিয়ে আমি কী করবো বলো তো? কী করব? সহজ কথা, সবাই যেটা করে আমিও করব, রিক্সা নিব। রিক্সা নিয়ে চলে যাব মেট্রো স্টেশন। আর আমি এরই মধ্যে উঠে গেছি রিক্সায়। রিক্সা নিয়ে আমি চলে যাচ্ছি মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে গিয়ে আমি যেটা করব, আমি ওটাই করব। মেট্রো স্টেশনে গিয়ে মেট্রোর জন্য ওয়েট করব। আর কি করব? যাই হোক, আমি চলে আসলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে এসে দেখি এই মাত্রই একটা ট্রেন চলে গেল। আমার এখন পরবর্তী ট্রেনের জন্য ওয়েট করতে হবে। আর 7 মিনিট পর আমার ট্রেনটাও চলে আসলো। সবাই ট্রেনে উঠবে তার জন্য দাঁড়িয়ে আছে, আর আমিও দাঁড়িয়েছিলাম। ট্রেনটা যখন আসলো সবাই ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল, আমি সবার পিছনে দাঁড়িয়েছিলাম। সবাই সবাই মেট্রোতে যাওয়ার পরে আমি মেট্রোতে যাব। যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আমি দাঁড়িয়ে থাকবো, সমস্যা নেই। সবাই ট্রেনে ওঠার পরে আমিও ট্রেনে উঠে পড়লাম। আর উঠে আমি আলটিমেটলি একটা সিট পেয়ে গেলাম। সিট পেয়ে আমি তাড়াতাড়ি বসে পড়েছি। আর এরই মধ্যে দেখতে দেখতে আমি চলে আসলাম আমার ফার্ম গেট স্টেশন। আমি যখন ভিডিও করতে করতে যাচ্ছিলাম সবাই আমার দিকে তাকিয়েছিল, তবে আমি এটা নিয়ে মোটেই বদার নই। আমি যাই হোক, আমি সিঁড়ি দিয়ে নেমে চলে আসলাম ডিরেক্ট আমার বান্ধবী যেখানে দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করতেছে, ওখানে আমি চলে আসলাম। আমরা দুজন বাসে উঠে দেখি সামনে পিছনে দুইজন সিট খালি রেখে বসে আছে। তো আঙ্কেলকে আমি বারবার ডাকতেছিলাম, বলতেছিলাম যে আঙ্কেল আপনি এই সিটটা ছেড়ে উঠে ওই সিটটায় বসেন, তাহলে আমরা দুজন এই সিটে বসতে পারি, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। তো উনি উঠে গেল, আমরা দুইজন এই সিটে বসে পড়লাম। আর বসে আমাদের তো সেই ভালো লাগতেছিল, কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা কবিতার খুব ভালো লাগার একটা জায়গা, আর আমি অনেক বছর পর যাচ্ছি। আর এরই মধ্যে চানাচুর আসছে। কবিতা বলল যে চানাচুর খাবি? হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ আমি চানাচুর খাবো, চানাচুর নে। তারপরে নিল, আমরা চানাচুর খেলাম, আর চানাচুরটা অনেক মজা ছিল। আমরা চানাচুর খেতে খেতে গল্প করতে করতে আমরা যে কত দূরে চলে আসছি আমরা বুঝতেই পারি নাই। আমরা সাভার ছেড়ে অনেক দূরে চলে আসছি। আর এরই মধ্যে কবিতা আম নিল। কবিতা বলতেছিল যে আম খাবে। আম আম এতটা ভালো ছিল না। এরই মধ্যে চলে আসছে স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ দেখতেই পাচ্ছেন, আমরা ক্রস করে চলে যাব আরও অনেক দূরে। আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলবো না এখন, সেটা আরও কিছুক্ষণ পরে বলবো। আর তবে আপনারা গেস করতে পারেন আমরা কোথায় যাচ্ছি। গেস করে কমেন্ট বক্সে বলতে পারেন যে আসলে আমরা কই যাচ্ছি। আমি তো সবই মানে 4-5টা দেখিয়ে দিচ্ছি যে আমরা সাভার নবীনগর পার হয়ে তারপর এখানে আসছি। আর এখানে অনেক বড় একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে ভবিষ্যতে এইখানে মানে ফ্যাক্টরি হয়ে যাবে অনেক। ফ্যাক্টরিটাকে ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি সেই গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য মণ্ডিত গ্রামের রাস্তা দিয়ে। এই রাস্তার দুই পাশে কত ধরনের নানা রঙের ফুল ফল দিয়ে ভরা। আমরা যখন এখান দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করেই চলতে চলতে চলে আসলো বৃষ্টি। আর আমার বান্ধবী কবিতা বৃষ্টি দেখে তো বৃষ্টি বিলাস শুরু করে দিয়েছে। আর আমার বৃষ্টি দেখে সেই হুমায়ুন আহমেদের গানটি মনে পড়ে গেল। গানটা হলো, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। গানটা কতই না সুন্দর, তাই না? প্রকৃতিতে যখন বৃষ্টি আসে তখন বৃষ্টি ধুয়ে মুছে প্রকৃতিকে শুদ্ধ করে ফেলে আর মানুষকে দেয় পরম শান্তি। তাই তো বৃষ্টির জন্য মানুষের হাহাকার। কতই না বৃষ্টিকে মানুষ ভালোবাসে, আবার যখন কন্টিনিউ বৃষ্টি হতে থাকে মানুষ তখন আবার বৃষ্টি চায় না। যাই হোক, সব মিলিয়ে বৃষ্টি মানুষের জন্য প্রকৃতির জন্য অনেক ভালো। আর আমরা এরই মধ্যে দেখতে দেখতে চলে আসলাম
আপনারা এই জায়গাটা দেখে চিনতে পারেন কি না এটা কোন জায়গা, বা আপনারা যারা এখানে আসেন বা থাকেন তারা হয়তো চিনতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি হেয়ালি না করে বলেই দিচ্ছি এটা কোন জায়গা। আমরা চলে আসি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। এখানে আমরা বাজার করব। কবিতা এখান থেকে ওর মার জন্য অনেক কিছু নিবে, তাই আমরা এখানে বাজারে চলে আসছি। লিচু কত করে? রাখবেন কত? এই কবিতা, কবিতা, কবিতা। আচ্ছা এটাই করে দিয়ে দেন আমাদের। হ্যাঁ 100 দিয়ে দেন আমাদের। 100 দিয়ে দেবো? হ্যাঁ 100 দিয়ে গুনে দিবেন। হ্যাঁ অবশ্যই গুনে দিবেন। 100 হবে তো? ইনশাআল্লাহ। কেন কম বলে দিবেন? কাইটা দিয়েন না, ছোট ছোট করে কাইটা দিয়েন না, ছিঁড়ে দিয়েন না। ওইভাবে দেবো, মনে করে দেবো। ওটা কাটো, ওটা কাটো, এটা কাটো, কিন্তু আর হবে না। ওই যে গুনে নিচ্ছি। ওরে কি ছিঁড়া ছিঁড়া দিচ্ছে কেন? না না ছিঁড়ে না, ছিঁড়ে না। ওইটা মুখাল লাগে গুনতে গেলে, মুখাল লাগলে এটা কি করব? ওভাবে গুনে দাও। কারণ এটা পাকি গেছে, পুরো নরম হয়ে গেছে। এইভাবে উল্টা দিলে ছিঁড়ে যাবে। দেখো তো। ওই যে নিচে পড়ছে, লেচু নিচে পড়ছে, নিচে একটা পড়ছে, নিচে একটা পড়ছে দিয়ে দাও। এটার সাথে এক পড়ছে, এই যে এখানে পড়ছে। পাঁচটা দিয়ে দাও। কত দাও ভাই? হ্যাঁ 350 না 360। ও এখান থেকে নিচ্ছে রুটি, বিস্কিট, তারপরে কেক, এগুলো নিয়ে যাচ্ছে। আর ও একটু ডেট দেখে নিচ্ছে। ডেট দেখে নেওয়াটা আমার কাছে মনে হয় খুবই জরুরি। আপনারা যারা নেবেন অবশ্যই ডেট দেখে নেবেন, ডেট ছাড়া নেবেন না। বিশেষ করে গ্রামের মানুষ যেটা হাতে ধরিয়ে দেয় ওইটাই নিয়ে নেন। আর আমরা ফলের দোকানে চলে আসলাম, আমরা ফল নিব। এখান থেকে নিচ্ছি আমরা আপেল আর নিব মালটা। কবিতা এখান থেকে ফল আপেল বেছে বেছে দিচ্ছে। আমার কাছে এই ঢাকার আর মানিকগঞ্জের ফলের মধ্যে কোনো পার্থক্য দেখিনি, দাম একই রকম লেগেছে আমার কাছে। কবিতা এখানে ভি চিহ্ন দেখাচ্ছে। আর আমরা এরই মধ্যে চলে আসছি আমের দোকানে। আম এত ভালো ছিল না, আমি বললাম যে আম নিস না, তারপরে বললো যে হ্যাঁ 1 কেজি নিয়ে যাই, সমস্যা নাই, 1 কেজি নিলে কিছু হবে না। নিলাম আমরা। আর ও কি করছে, এই গরমের মধ্যে ও চলে গেছে ডিম খেতে। গরম গরম ডিম এই গরমের মধ্যে কিভাবে মানুষ খায়? আমরা অনেকটা পথ জার্নি করে এসেছি, তাই আমাদের ক্ষুধা লেগে গেছে, তাই ও একটা ডিম খেয়েছে। তবে সমস্যা নেই, খেতেই পারে, ক্ষুধা লাগলে তো খাবেই। আমি খাইনি, আমি পরে খেয়ে নিব। আর এরই মধ্যে আমাদের গাট্টি বস্তা নিয়ে উঠে গেলাম। আমাদের এখানে একটু জ্যাম ছিল, জ্যামটা ছেড়ে দিল আর রিক্সা চলতে শুরু করলো কবিতার আম্মার বাসার উদ্দেশ্যে। কবিতা অনেক হ্যাপি ফিল করতেছিল, কারণ ও আর আম্মার বাসায় যাচ্ছে আলটিমেটলি। এখানটায় দেখুন কত সুন্দর, দুই পাশে সারি বেঁধে গাছ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে মানুষকে পাহারা দিচ্ছে তারা। নতুন মানুষকে স্বাগত জানানোর জন্য গেট সাজিয়ে রেখেছে। ওই দিকটায় যখন তাকালাম দেখলাম বিশাল মাঠ জুড়ে ধান চাষ হচ্ছে, ফসল পেকে আছে মাঠে, বিশাল বড় আকাশ, প্রকৃতি মিলেমিশে একাকার। এদিকটায় যখন অটোরিকশা মোটরসাইকেলের ভটভটনি শব্দ শুনে কিছুটা বিরক্ত, তখন দেখি গাছে হলুদ রঙের ফুল ফুটে আছে। একটু বিরক্ত লাগলেও এই প্রকৃতির সৌন্দর্য দেখে কোথাও যেন শান্তি খুঁজে পাই। এই দিকটায় কবিতা বলতেছিল যে এই মাঠ আর এই স্কুল ওর চিরপরিচিত। এখানে ও ছোটোবেলায় পড়াশোনা করেছে, কত খেলেছে। ওর স্মৃতির পাতায় এই স্কুল, এই মাঠ সারা জীবনের জন্য আটকিয়ে গেছে। এটা চাইলেও আর ভুলতে পারবে না ও। কাঁঠাল গাছে কাঁঠাল দেখে আমি তো খুবই মুগ্ধ।
এত কাঁঠাল হয়েছে, এই দিকটায় অনেক কাঁঠাল হয়েছে, কিন্তু একটু দুঃখজনক হলেও এখানটায় আমি ওই রকম কোথাও আম দেখতে পেলাম না। আম গাছ আছে কিন্তু অত আম ছিল না, পুরো গাছই ছিল ফাঁকা। কেন এই এলাকাটায় আম হয়নি তা আমি জানি না। তবে আমি যখন এই রাস্তা ধরে যাচ্ছিলাম তখন কবিতা বলতেছিল ওই যে খেজুর গাছ, ওখানে অনেক খেজুর ধরেছে, তুই ওই খেজুরটাকে ফোকাস কর। আমি বললাম এই ফোনে ফোকাস হবে না। তারপরে এখানে আস্তে আস্তেই দেখি একটা রিসোর্ট হচ্ছে। আমি বললাম এখানে কেন রিসোর্ট হচ্ছে, এখানে মানুষ আসবে? বলতেছে আসবে না মানে, এখানে অনেক সুন্দর জায়গা আছে। তারপরও রিসোর্ট হচ্ছে, বা রিসোর্ট হতে পারে, এটা খামারও হতে পারে, কি হবে আমি জানি না। এখানে আম গাছে বোল ধরেছে, আমের সিজনে আম হচ্ছে না কিন্তু এখানে আমের বোল ধরেছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি এই রাস্তা ধরে, দুই পাশে বাড়ি, অনেকটা গ্রাম 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 লাগতেছে, আবার আমার কাছে ফিল হচ্ছে যে মানুষ অনেকটাই মানে ডেভেলপড করে ফেলছে। এখানকার ম্যাক্সিমাম বাড়ি ইট পাথরের। আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আমি বাঁশ ঝাড় দেখতে পেলাম, ও এখানে অনেক বাঁশ আছে, বাঁশ গাছ এখানে। কবিতা বলতেছিল এই জায়গাটায় রাত্রেবেলা অনেক জোনাকি পোকা জ্বলে, আমরা এখানে এসে রাত্রে জোনাকি পোকা দেখব বা ধরে করব। আমি বললাম যে ঠিক আছে। আমরা অনেক এনজয় করতেছিলাম, এত ভালো লাগতেছিল। আর দেখতে পাচ্ছেন রিক্সাটা কিন্তু একদম এই ছোট ছোট রাস্তা দিয়েই চলে যাচ্ছে। আমি ভাবছিলাম যে এই বস্তা নিয়ে আমরা এই গ্রামের মধ্যে কিভাবে হেঁটে যাব, কিন্তু কাল্পনিক হলেও সত্য, আমি ভাবতেই পারিনি গ্রামের রাস্তা দিয়ে একদম রিক্সা চলে যাবে। দেখুন রাস্তাগুলো কেমন এবড়ো থেবড়ো, তারপর এই রাস্তা দিয়ে রিক্সা যাচ্ছে। আমি তো একটা পর্যায়ে এখানে এসে বলছি যে রিক্সা আর যাবে না, চল নেমে পড়ি। তো কবিতা বলতেছে না, আমরা এই গাড়ি বস্তা নিয়ে কীভাবে রিক্সা দিয়ে যাব। তারপর এই কথা শোনার পরে আমি বললাম ঠিক আছে, তাহলে রিক্সা তো যাবে, ফাঁকা রাস্তা যেটুকু আছে এদিক দিয়ে যাবে। তো রিক্সা চলতে শুরু করলো, চলতে চলতে আমি চলে আসলাম। আর কবিতাকে জিজ্ঞেস করলাম এই ক্ষেতটা কি, ও বললো এটা আখ ক্ষেত বা গ্যান্ডারি ক্ষেত। আমি অনেক আমাদের আমাদের দেখেই বুঝতে পারছেন যে আমরা অনেক দিন পর চলে আসছি এখানে, আমরা অনেক এনজয় করতেছিলাম। কবিতা তো মানে একটু গরম লাগতেছিল, ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে স্কিনে, অ্যালার্জির কারণে এই মেয়েটার অনেক সমস্যা হয়। তারপরে কিছু করার নেই, আমরা যখন এসেছি তখন তো আমাদের এগুলা ফেস করতেই হবে। আমরা এরই মধ্যে দেখতে দেখতে কবিতার আম্মার বাসার গলিতে ঢুকে গেলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে এই রাস্তা দিয়েও রিক্সা ঢুকে যাবে। কবিতা এখানে ডাকতেছিল এই মৌসুমি, আর ছোটোবেলার বান্ধবী মৌসুমি। কবিতার আম্মার বাসা কোনটা বলেন তো? বলেন, আমি গেস করতে পারিনি প্রথমে। এই যে এই বাসাটাই কবিতার আম্মার বাসা, একদম বাড়ির ঘাটে চলে আসছে রিক্সা নিয়ে, আমি তো ভাবতেই পারি নাই। এত বছর পর মার মেয়ের সাথে দেখা, আমার এটা সামনাসামনি দেখে আমি খুব উপভোগ করলাম। আমি এখানে চলে আসছি কল থেকে পানি খাওয়ার জন্য, কারণ আমার প্রচণ্ড পানি পিপাসা লাগছে। আর কলের পানি খাওয়ার জন্য তো আমার মনটা অনেকটাই আনচান করতেছিল। আমি পানি খাচ্ছিলাম আর কবিতা বলতেছিল যে তুই পানি খাওয়ার পরে আমাকে কল চাবিয়ে পানি বের করে দিবি। আমি বলছি ওকে, এটা কোনো ব্যাপারই না, আমি পারবো। আর এরই মধ্যে আন্টি নিয়ে আসছে আমাদের জন্য গাছ পাকা আম, কবিতাকে একটা দিয়েছে আর আমাকে একটা দিয়েছে। কবিতা তো আম পেয়ে খুবই মজা, ও এখানে আম ছিলে কি সুন্দর ম্যাডামের মতো বসে আছে, বসে আম খাচ্ছে। এখানে কবিতা আম খাচ্ছিল আর গ্রামের কিছু মানুষ চলে আসছে, কবিতা অনেক বছর পরে আসছে, তাই কবিতাকে দেখার জন্য আসছে, সাথে আমিও আসছি, আমাকেও দেখার জন্য আসছে। অবশ্য কবিতা গ্রামে জমি কিনে এখানেই বাড়ি করে থেকে যাবে। মামা শতাংশ আর ডিসিমিল বুঝাচ্ছে। কাটা বড় তাহলে 4 ডিসিমিলে কি এক কাঠা নাকি না, তোর
দেড় ডিসমিলে আমাকে দেশে দেড় নাকি একটা মনে করো যাই হোক, এখানে কেউ কিছু মাইন্ড করবেন না, আমরা একটু মজা করতেছিলাম। আর এখানে অনেকে বলতে পারেন যে এখানে দুজন বড় সিনিয়র মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা কেন বসে আছেন। আসলে আমরা এখানে ওনারা যখন আসছিল আমরা উঠে গেছি, উঠে গিয়ে ওনাদের চেয়ার ছেড়ে দিছিলাম, কিন্তু ওনারা বলতেছিল যে না না, তোমাদের আমি দেখতে আসছি, আমরা বসবো না, আমরা এতক্ষণ বসেই ছিলাম, তোমরা এত দূর থেকে আসছো, তোমরা বসো। তো আমাদের এক প্রকার জোর করেই বসিয়েছে। তো এটা নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না যে দুজন সিনিয়র পারসন বসে দাঁড়িয়ে আছে আর আপনারা কেন বসে আছেন। এটা নিয়ে বাজে মন্তব্য প্লিজ করবেন না দয়া করে। গ্রামের মানুষগুলো সরল সোজা, প্রকৃতপক্ষে ভালো মনের মানুষ, যেটা ঢাকা শহরে খুব কমই আছে। আমার এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি এক পার্টে আনতেছি, এটার দ্বিতীয় পার্ট আসবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই এই ভিডিও পার্ট 2 আসবে। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।